জনাব এমপি মহোদয়। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। একটু ওনাদের ছবিগুলো নিতে দেন। ওরা আপনার টেলিভিশনে আপনাদের চেহারা দেখাবে কি করে, সেই জন্য ওরা টেলিভিশনের এই ছবিটা নিচ্ছে। মঞ্চে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা জনাব ওসমান আলী, যিনি সবসময় আমার সঙ্গে থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক আন্দোলনে, মুক্তিযোদ্ধাদের আন্দোলন, বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করে থাকেন। আপনাদের এই অঞ্চলের সাবেক এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়জন মশিউর রহমান আদা, আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, নীলফামারী শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব কামাল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শ্রম অধিদপ্তরের সম্মানিত ডিডি এবং আমার প্রিয় শ্রমিক ভাইরা, সংগ্রামী ভাইরা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। পরিবহন ব্যবস্থা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর মধ্যে যে সকল দেশে সেবামূলক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সড়ক পরিবহন অন্যতম। রেল, নৌ, হোটেল ইত্যাদি এগুলো হলো সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সেবা করে থাকে, সেগুলোই হলো সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রেক্ষাপটে সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক তারা হলো সেবক, জনগণের সেবক, দেশের সেবা করে থাকেন আপনারা। একবার একজন কলামিস্ট লিখেছিলেন, খান সেনার রাস্তায় জনগণ সাবধান। খান সেনা কেন বলেছিলেন, কাদের বলেছিলেন? খান সেনা বলেছিলেন আপনাদেরকে। কেন খান সেনা বলেছিলেন? এই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিলেন ওয়াজিউদ্দিন খান, সেক্রেটারি ছিলেন হাবিবুর রহমান খান, আমি ছিলাম কার্যকরী সভাপতি শাহজাহান খান। এই জন্য আপনারা সব খান সেনা হয়ে গেলেন। আবার অনেকে বলার চেষ্টা করেছে আমাদের শ্রমিকরা নাকি ঘাতক। আমি একটা বই লিখেছিলাম, চালকরা ঘাতকও নয়, খান সেনাও নয়, তারা হলো সেবক। কারণ সেবা করে জনগণের এবং দেশের সেবা করেন। আপনারা যদি গাড়ি না চালান এই দেশের সেবা হবে না, জনগণের সেবা হবে না। আপনি যদি 50 জন লোক নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, ওই গাড়িতে অন্য কোনো ড্রাইভার যদি না থাকে, আপনি যদি অসুস্থ হন বা কোনো কারণে গাড়ি চালাইলেন না, আর কেউ ওই গাড়ি চালাইতে পারবে 50 জনের মধ্যে? সম্ভব না। সুতরাং আপনারাই হলেন সেবক। সেবকের দায়িত্ব অনেক। যাত্রীদেরকে মনে করতে হবে আপনাদের ভাই বন্ধু, এবং তারা যে কোনো অসুবিধায় পড়লে আপনাদের তাৎক্ষণিকভাবে দেখতে হয়। এটা মনে রাখবেন সবসময়। ওসমান সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, সাংগঠনিক বিষয়ে বলেছেন, চালকদের ব্যাপারে বলেছেন। চালকদের ব্যাপারে আমি শুধু এটুকু বলতে চাই যে সাবধানে গাড়ি চালান, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনা যে আপনার কারণে ঘটবে তা নয়, নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে একজন চালক হিসাবে যেন এই দুর্ঘটনা আপনার জন্য না ঘটে, আপনি দুর্ঘটনার কারণ না হন,
সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। দেখেন, আমাদের দেশের সাংবাদিক বন্ধুরা তারা যে কথাগুলো বলে থাকে, একটা দুর্ঘটনা ঘটলেই বলে যে বেপরোয়া গাড়ি চালাবার জন্য দুর্ঘটনা ঘটেছে, সম্পূর্ণ দায় দিয়ে দিল তারা শ্রমিকদের উপরে, ড্রাইভারের উপরে। কিন্তু আপনারা কি একবার ভেবে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত বিচক্ষণ মানুষ? রাজীব নামে একজন ছেলে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বাইরে হাত রেখেছে, সেই পাশ দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় তার হাত পুড়ে গেল, সেই ছেলেটি মারা গেল। এ নিয়ে অনেক কথা হলো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে তিনি এক বক্তৃতায় বলেছিলেন, আমাদের কাছে বক্তৃতাগুলো আছে, উনি এক বক্তৃতায় বললেন রাজীব শিক্ষিত ছেলে, সে পড়াশোনা জানে, গাড়ির মধ্যে লেখা আছে বাইরে হাত মাথা রাখিবেন না। একজন ড্রাইভারের পক্ষে এটা কি, সে গাড়ি চালাচ্ছে, তার পক্ষে কি সম্ভব যে পিছনে কে হাত রাখলো মাথা রাখলো বাইরে এটা দেখা সম্ভব? সম্ভব নয়। এই যে বিচক্ষণতার পরিচয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন কি করে? তিনি সবকিছু নিয়ে ভাবেন, শুধুমাত্র ড্রাইভারদেরকে তিনি দায়ী করলেন না, আবার একই সঙ্গে তিনি বলেছেন ড্রাইভারদের সতর্কভাবেই গাড়ি চালাতে হবে। এবং উনি এই বক্তৃতা করার পরে ড্রাইভারের বিরুদ্ধে সমালোচনা অনেকটা বন্ধ হয়ে গেল। তারপরে আরেকটি ঘটনা ঘটল হাইকোর্টে। হাইকোর্টে একটা রায় দেওয়া শুরু করলো, দুর্ঘটনা ঘটলেই ভিকটিম যিনি, তার পরিবার কোর্টে যায়, কোর্টে গিয়ে মামলা দায়ের করে। হাইকোর্ট মোটা অঙ্কের জরিমানা করা শুরু করলো। চুয়াডাঙ্গা ডিলাক্স নামে একটা পরিবহনে, যেই পরিবহনের সঙ্গে একটা মাইক্রোবাসের সংঘর্ষে তারেক মাসুদ এবং বিশুক মনির নামে দুইজন প্রখ্যাত লোক মারা গিয়েছিল। ওই মামলাটি মানিকগঞ্জের উকিল সাহেবরা তাদের আইনের মাইল প্যাচ দিয়ে সেই মামলাটা মানিকগঞ্জের চলা অবস্থা, এখনো কিন্তু সেই মামলা চলে, সেটা নিয়ে আসলো হাইকোর্টে। হাইকোর্টে আনার পরে 4,61,00,000 টাকা জরিমানা করলো হাইকোর্ট। তারপরে আরেকটি মামলায় 3.5 কোটি টাকা জরিমানা করলো। আর গ্রিন লাইনের এই রাজীবের মামলায় করলো 50 লক্ষ। 10 লক্ষর নিচে কোনো জরিমানা নাই। আমাদের মালিকরা শ্রমিকরা অতিষ্ঠ হয়ে উঠল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা বললাম, উনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি। আপনারা এখনো পত্রিকা দেখবেন, 2019 সালের 22 অক্টোবর তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতায় তিনি বললেন এখন একটা সুযোগ হলো, দুর্ঘটনা ঘটলে হাইকোর্টে যায়, হাইকোর্ট মোটা অঙ্কের জরিমানা করে। হাইকোর্ট কি বিচার করে দেখবে না এই দুর্ঘটনা কার জন্য ঘটলো? মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তৃতার পরে হাইকোর্টের এই মোটা অঙ্কের জরিমানাও বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু শেখ হাসিনাকে খামাখা আমরা শ্রমিক বান্ধব আমরা বলি না। তার কিছু ভূমিকা, যে ভূমিকাগুলো আমরা দেখেছি পরিবহন সেক্টরের যে বিগত দিনের অস্থিরতা, সেইগুলো বন্ধ করে দিয়েছে। যেদিন ডিজিটাল প্লেট উদ্বোধন করলেন, সেদিন আমরা গণভবনে, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলাম। উনি বক্তৃতায় শ্রমিকদের পক্ষেই বললেন। উনি বললেন যে শ্রমিক দুর্ঘটনা ঘটালে আপনারা কেউ তাকে মারবেন না, আপনারা তাকে পুলিশের কাছে সুপর্দ করেন। মিটিং শেষ হলো, ওসমান সাহেব গিয়ে তাকে একটা ধন্যবাদ দিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের কষ্ট বুঝছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী বললেন আমি সকলের কষ্ট বুঝি বলেই সকলের পক্ষে আমি কথা বলি। এবং দেখেন একজন প্রধানমন্ত্রী কত খবর রাখেন,
এই হলো শেখ হাসিনা। তারপরে শুরু হলো বিএনপি জামাতের যে ঘটনা, আপনাদের এখনো মনে আছে। 2013 সাল শেখ হাসিনা সরকার উৎখাতের জন্য সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত লঙ্কা কাণ্ড ঘটানো শুরু করলো। পেট্রোল বোমা দিয়ে বাসের মধ্যে মানুষ হত্যা করা শুরু করলো, পুড়িয়ে পিটিয়ে ড্রাইভারদের হত্যা শুরু করলো এবং পরিবহন ব্যবস্থাকে অচল করে দেওয়ার ষড়যন্ত্র করলো। রেল পুড়িয়ে দিল, নতুন নতুন রেল গাড়িতে আগুন দিল, ফিশ প্লেট তুলে ফেলে, রেল লাইন তুলে ফেলে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটালো। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটালো 13 সালে, আমরা সেদিন মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, আমরা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ গঠন করি। আমরা সেদিন মাঠে নেমেছিলাম এবং আমরা যখন আন্দোলন করা শুরু করলাম, সেই আন্দোলনটা আরো ব্যাপক আকার ধারণ করলো 2015 সালে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, 2015 সালে বেগম খালেদা জিয়া ঘোষণা দিলেন 5 জানুয়ারি থেকে লাগাতার অবরোধ আন্দোলন ডাক দিলেন। এই লাগাতার অবরোধের নামে কি হলো? রাস্তাঘাটে গাড়ি পোড়ানো, আমার শ্রমিকদের হত্যা করা, ড্রাইভারদের হত্যা করা। গাজীপুরে একজন ড্রাইভারকে গামছা দিয়ে স্টিয়ারিং এর সঙ্গে বেঁধে গাড়ি জ্বালিয়ে দিল, ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করলো। বদরানী বেগ যশোরে একজন ড্রাইভার ঘুমিয়েছিল কাকরাইলে গাড়ির মধ্যে রাত্রিবেলায়, ইগল পরিবহনের ড্রাইভার, রাত্রিবেলায় সেই গাড়িতে আগুন দেওয়া হলো, আমার ড্রাইভার বদরানী বেগকে পুড়িয়ে হত্যা করা হলো। আমি এবং আমাদের সেক্রেটারি ওসমান সাহেব আমরা গিয়েছিলাম দেখতে। দেখা যায় না, একটা মুরগি পোড়ালে যেমন হয় ঠিক তদ্রুপ এইরকম ভাবে তার দেহ পুড়ে ছাই হয়ে গেল। শুধু একজন নয়, দুজন নয়, 92 জন ড্রাইভার হেল্পারকে হত্যা করেছে বিএনপি এবং জামাত ইসলাম। 12, 13, 14, 15 সাল আমাদের কাছে নাম আছে, সমস্ত রেকর্ড করে আমরা একটা বইও ছাপিয়েছি আমরা, রুখে দাও লেলিহান। তার মধ্যে সকল শ্রমিক শুধু নয়, ওই কয়েক বছরে 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, রিক্সা শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, যাদেরকে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হলো। একজন ট্রাক ড্রাইভার তার 10 বছরের ছেলেকে নিয়ে সে যাচ্ছে চট্টগ্রামে, ফেরিতে গিয়ে সে দেখলো রাস্তায় সামনে গোলমাল হচ্ছে, শুনতে পেল। ছেলেকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে সে সামনে গেল দেখতে গোলমালটা কি। এসে দেখে তার গাড়িও জ্বলছে, ছেলেও জ্বলছে। এই যে অমানবিক পশুসুলভ যে আচরণ বিএনপি জামাত করেছে, তার খেসারত আজকে তাকে দিতে হচ্ছে। আমরা সেদিন আন্দোলন করেছিলাম 30 জানুয়ারি তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওদের উদ্দেশ্য হলো পরিবহন ব্যবস্থাকে অচল করে দিয়ে সরকারকে বিপাকে ফেলবে। আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি সব সচল রাখুন। আমরা সেদিন ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম মাঠে। পেট্রোল বোমার ভয় অনেকেই নামেন নাই, অনেকে পেট্রোল বোমার ভয়ে রাস্তায় মিছিল করেন নাই। কিন্তু আমরা শুধু ওই একদিনের জন্য নয়, আমরাও লাগাতার আন্দোলন শুরু করলাম পেট্রোল বোমার বিরুদ্ধে কি করে আমরা এই ব্যবস্থাকে বন্ধ করতে দিতে পারি। আমরা কি করলাম? 16 ফেব্রুয়ারি তারিখ বিশাল মিছিল, 20-25 হাজার লোক গুলশানে খালেদা জিয়ার বাড়ি অফিস ঘেরাও করতে আমরা গেলাম। আমরা ঘোষণা দিয়েছিলাম খালেদা জিয়াকে আপনি বাড়ি ফিরে যান, তা না হলে আপনার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, খাবার বন্ধ করে দেবো, পানির লাইন বন্ধ করে দেবো। আমার বিদ্যুৎ শ্রমিক ভাইরা সেদিন এই বক্তৃতা শেষ হতে না হতে খালেদা জিয়া সেই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। উনি চ্যালেঞ্জ করেছিলেন যদি বিজয় লাভ করে ফিরবেন। আমাদের আন্দোলনের মুখে একদিন আন্দোলন করেনি। 16 তারিখে যখন মিছিল দিয়ে যাচ্ছি আমাদের উপরে সিরিজ বোমা হামলা করা হলো।
29 জন নেতা কর্মী আহত হলো। প্রতিবাদে আমরা প্রেস ক্লাবে 17 তারিখে প্রতিবাদ সভা করলাম। সেই প্রতিবাদ সভায় তারা বোমা মারলো। 18 তারিখে সারা বাংলাদেশে এত বড় মিছিল, ট্রাক মিছিল হয় নাই। শতাধিক ট্রাক নিয়ে মুক্তিযোদ্ধারা আমরা যখন মিছিল করছি, সেই মিছিলের উপরে বোমা মারা হলো। 19 তারিখে জাতীয় পতাকা নিয়ে যখন মতিঝিলে আমরা মিছিল করেছি, আমাদের উপরে বোমা মারা হলো। আমি তখন মন্ত্রী, আমার বাড়ির উপরে বোমা মারা হলো, আমার গাড়ি লক্ষ্য করে বোমা মারা হলো। সেই বোমা গিয়ে পড়লো পুলিশের গাড়ির পাশে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করলো। আমার ছেলে লন্ডনে পড়তো, তাকে হুমকি দেওয়া হলো যে তোমার বাবাকে ঠেকাও, তাহলে তোমাকে হত্যা করবো। আমার স্ত্রীকে বলা হলো আমার ছোট ছেলে তখন ক্লাস 4-এ পড়ে, তাকে ধরে নিয়ে যাবে, রাস্তা থেকে সে স্কুলে যাওয়ার পথে ধরে নিয়ে যাবে। 4 মাস তাকে স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। এমনি করে বারবার তারা আমাদেরকে হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল। আমরা সেই আন্দোলন বন্ধ করিনি, বরং আমরা সেই আন্দোলন তীব্রভাবে চালিয়েছিলাম। এই সেই বিএনপি, আপনাদের মনে আছে, হত্যা, গুম, এই রাজনীতির মূল নায়ক হলো বিএনপি। এই রংপুরে যেখানে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করছে, এই শ্রমিক ইউনিয়ন, যেই শ্রমিক ইউনিয়ন আজকে সাধারণ সভা হচ্ছে, এই শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন আব্দুল মজিদ, আমাদের ফেডারেশনের নেতা ছিলেন আব্দুল মজিদ, আব্দুল কালাম, মজিদের বড় ভাই আব্দুল কালাম। সে আবুল কালাম, তাকে অকারণে ধরে নিয়ে বেদমভাবে প্রহার করা হলো। মৃত্যু প্রায় অবস্থায় তাকে জেলখানায় দেওয়া হলো। 4 দিন পরে তাকে জেলখানা থেকে বের করে এনে রাত্রিবেলায় তাকে গুলি করে হত্যা করা হলো। বলা হলো ক্রস ফায়ারে নিহত হয়েছে। আমরা সারা বাংলাদেশ পরের দিন 6 নভেম্বর, এই 6 নভেম্বর আমরা আহ্বান করলাম সারা বাংলাদেশের শ্রমিক মালিকদের কাছে যে কালামের এই মৃত্যুর প্রতিবাদে আমরা 24 ঘন্টা ধর্মঘট আহ্বান করলাম। অবিশ্বাস্য ঘটনা। পত্রিকার নিউজ দেখেছেন কিনা আপনারা জানি না, খুঁজে দেখবেন। পত্রিকা লিখেছিল 35 বছরের মধ্যে এত বড় ধর্মঘট হয় নাই। আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম। কালামের মৃত্যুতে সারা বাংলাদেশের চাকা ঘোরে নাই, চাকা বন্ধ ছিল। এই ইতিহাস অনেক। গার্মেন্টস শ্রমিকদের জ্বালাও পোড়াও ভাঙচুর, তাও কিন্তু আমরা প্রতিহত করেছিলাম। কেন করেছিলাম? দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। বিএনপি জামাত এখনো যা করছে, অবরোধ করেন, হরতাল করেন, আর যত রাগ হলো গাড়ির উপর। একটা নাটক দেখছিলাম, আপনি যদি রাগ করেন তাহলে গ্লাস ভাঙে, গ্লাস ভাঙলে বলে রাগ কমে যায়। তাই বিএনপির অবস্থা হচ্ছে তাই। একটা আন্দোলনের ডাক দিয়েই প্রথম কাজই হলো তার গাড়ি পোড়ানো, আর কোনো কাজ নেই। কোনো বাড়িও পোড়ায় নেই, অন্য কোনো রিক্সাও পোড়ায় নেই, পোড়াইছে বাস, মিনি বাস, বেবি ট্যাক্সি, প্রাইভেট কার ইত্যাদি। এই হলো বিএনপির আন্দোলন। আমরা যারা মুসলমান আছি এখানে, আমরা কোরআন হাদিস আমরা পড়ি। পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূসের 81 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সন্ত্রাস ও ফাসাদ সৃষ্টিকারীদের কর্ম সফল করে না। এইটা যে কত বাস্তব এবং কত সত্য আয়াত, তার দৃষ্টান্ত হলো বিএনপি। কারণ সন্ত্রাস করে, ফাসাদ করে, মানুষ হত্যা করে তারা উদ্দেশ্য সফল করতে চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তা করতে দেয় নাই। যত রহমত শেখ হাসিনার উপরে বর্ষণ করেছে, ওদের উপরে গজব পড়েছে বলে তারা আজকে মাঠ থেকে বিতাড়িত হয়েছে। দেখেন না, নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় যেতে চায়। আমরা বলি আসেন নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং আমি তো মনে করি তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারাও অনেক আসন পেত। সরকার হয়তো সরকার গঠন করত, অথবা বিরোধী দল যাই হতো, তাতে দেখা যেত আমরা বিরোধী দল এবং সরকার মিলে সবাই মিলে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারতাম।
প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে রাখতে হবে আমরা শ্রমিক। আমরা দেখেছি গত আন্দোলনগুলো বিএনপি জামাত করেছে, তাতে রক্ত ঝরিয়েছে। কাদের রক্ত ঝরেছে আমি আগেই বলেছি, কাদের রক্ত ঝরেছে? বাংলার শ্রমজীবী কর্মজীবী মানুষের রক্ত ঝরেছে। ওরা চেয়েছে, বিএনপি চেয়েছে এই কর্মজীবী শ্রমজীবী মানুষ তাদের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার চেষ্টা করেছে। আমরা সেই সিঁড়ি তৈরি করতে দেই না, আমরা সেই সিঁড়ি তাদের ভেঙে দিয়েছি। আমরা কিন্তু আগেই বলেছি, আমরা যে শ্রমিক, সেই শ্রমিক হলো সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি বড় কথা নয়, এখানে অনেকে আছে বিভিন্ন দলের লোক, আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন। কোন গাড়ি যদি বিএনপির নেতার হয়, সেই গাড়ি কি আওয়ামী লীগের ড্রাইভার চালাইতে পারবে না? পারবে? আর একই অবস্থা যদি বিএনপির কোন গাড়ির মালিক হয়, তাহলে আওয়ামী লীগের লোকও সেটা ড্রাইভার চালাইতে পারে। কোন গাড়ি যদি বিএনপির হয়, সেই গাড়িতে আওয়ামী লীগের লোক উঠবে না। আর ঠিকই বিএনপি আওয়ামী লীগের গাড়ি হলে বিএনপি লোকও কিন্তু সেখানে উঠবে। সুতরাং পরিবহন ব্যবস্থা কিন্তু সকলে মিলেই কাজ করা। আমরা আজকে যে একটা ফেডারেশন করতে সক্ষম হয়েছি, তার মূল বিষয় হলো আমরা আন্দোলন করে শ্রমিকদের দাবি আদায় করি। আমি যখন মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু আমার বাড়ির থেকে মিটিং করে আমার শ্রমিক ভাইরা সেদিন ধর্মঘট করেছিলেন। অবশ্য পরের দিনে আমি আবার বলার পরে তারা সেটা উদ্যোগ করেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, 53 বছর ট্রেড ইউনিয়ন করি, শ্রমিক আন্দোলন করি, 53 বছরে কোনো শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি নাই, কোন আন্দোলনের বিরোধিতা করি নাই। বরং যত আন্দোলন করেছে, ওসমান সাহেব বলেছেন, এই ফেডারেশনের নেতৃত্বে যত আন্দোলন হয়েছে, এমন কোন আন্দোলন নাই যে আমার হাতের বাইরে আন্দোলন হয়েছে। আমাদের ফেডারেশনের সব নেতার, অনেক বড় বড় নেতা কিন্তু আজকে নেই, আমারও যারা ওস্তাদ ছিলেন তারাও নেই, মৃত্যুবরণ করেছেন। ঠিকই বলেছেন ওসমান সাহেব। এই ফেডারেশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে যারা ছিলাম, একমাত্র আমি এখন জীবিত আছি, আর কেউ নেই। যে কদিন আল্লাহ বাবাকে বাঁচায় রাখে, আমি আপনাদের কথা দিয়ে যাই, জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমি বাংলাদেশের সড়ক পরিবহন সহ সকল শ্রেণী পেশার যে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের দাবির সঙ্গে আমি সবসময় আছি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আগেই বলেছি, শেখ হাসিনা কিন্তু ভিন্ন জিনিস, অন্য রাষ্ট্র নায়কদের মতো না। তিনি কিন্তু আমাদের সমস্যা বোঝেন এবং সেগুলো সমাধান করেন। আপনাদের আইন নিয়ে কথা হয়েছে, আইনের ব্যাপারে ইতিমধ্যে আমরা সংশোধনী দিয়েছি, 34টা সংশোধনী দিয়েছি, 32টা সংশোধনী সরকার একমত হয়েছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই এটা সংশোধন হবে। আইনের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ওসমান সাহেব বলার চেষ্টা করেছেন, আইনের মধ্যে এমন একটা আইন আমরা করে দিয়েছি যে এক সময় যাত্রী বীমা অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স হতো, এখন কিন্তু এটা লাগবে না। এখন সেটা করতে হয় না, কারণ একটা ট্রাস্টি বোর্ড আমরা করে দিয়েছি। এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একজন লোক যদি মারা যায় দুর্ঘটনায়, তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। একজন গুরুতর আহত হলে তাকে 3 লক্ষ টাকা দেওয়া হয়। একজন আহত হলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। নানা স্ল্যাব করা আছে, স্তর করা আছে, সেভাবে দেওয়া হচ্ছে। এই পদ্ধতি শেখ হাসিনা করে দিয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন করে তিনি শ্রমিকদের মধ্যে টাকা দিচ্ছেন, যেই টাকা কিন্তু আপনারা আসলেই নিতে পারেন না, নিতে জানেন না। সেটা নিতে হয় যেখানে ওই যে শ্রম অফিসার বসা আছে, তার থেকে জেনে নেবেন কিভাবে এই টাকাটা আপনারা পেতে পারেন। এইখানে একজন শ্রমিকের ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে, এই সমস্ত ব্যাপারেও কিন্তু টাকা দিতে পারে এই ফাউন্ডেশন থেকে। অনেক টাকা আছে, আমার জানা মতো এখন বোধ 800 কোটি টাকার উপরে বোধ হয়, আমি অনুমান করছি এই টাকা আছে। কিন্তু আমার শ্রমিক ভাইরা নিতে পারেন না কেন? মালিক সমিতির সভাপতি এখানে আছেন। আমাদের একটা অভাব, সেটি হলো নিয়োগপত্র পাই না বলেই আমরা এই টাকাটা নিতে পারছি না। কথা দিলেন নিয়োগপত্র দিয়ে দেবেন। আমি বিশ্বাস করি এই নিয়োগপত্র পেলে যে কোনো ঘটনাই হোক আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজন হলে শ্রম অফিসারের কাছে আপনারা যাবেন, সে আপনাদের সহযোগিতা করবে। তা না হলে আপনার ফেডারেশনে
আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি আপনাদের বলে দেবেন কি করতে হবে। এই কাজগুলো যেখানে এত কিছু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য, কেন আমরা সেই সুযোগগুলো নিচ্ছি না? আমাদের নিতে হবে, কারণ এই সরকার টাকা দিচ্ছে। আমি কথা বাড়াতে চাই না। যাদেরকে গাড়ি পুড়িয়েছেন, হত্যা করেছে যাদেরকে পেট্রোল বোমা দিয়ে, সেই সমস্ত লোকদের বিগত দিনে প্রায় 100 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুদান দিয়েছে। এবারেও এই কিছুদিন আগে যে গাড়ি পুড়িয়েছে, আমাদের শ্রমিক হত্যা করেছে, তাদের ব্যাপারে টাকা সেদিনে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন এই আবেদনগুলো তাড়াতাড়ি জমা দেওয়ার জন্য উনি টাকা দেবেন তাদের। এই তো শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে অন্য রাষ্ট্রনায়কদের তার পার্থক্য হলো এখানে যে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় থাকতে শ্রমিকদের গুলি করে হত্যা করেছে, আর শেখ হাসিনা সেই শ্রমিকদের নানা ধরনের সহযোগিতা দিয়েছে। পার্থক্য এই জায়গাটা। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আজকে আপনাদের কাছে দীর্ঘদিন পরে আসতে পেরে আমি আনন্দিত। আপনারা খুব আনন্দিত হয়েছেন এবং আপনারা বলেছেন যে 8 বার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি 8 বার সংসদ সদস্য হওয়ার যে সুযোগ হয়েছে, আমি আমার এলাকার ভোটার, প্রিয় ভোটার, সম্মানিত ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে নৌকা দিয়েছেন আর ভোট দিয়েছেন আমার এলাকার শ্রমিক। আর আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, এই কারণে আপনাদেরকে সালাম জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরো ইনশাল্লাহ সুযোগ যদি আসে আপনাদের কাছে এসে অন্যান্য বক্তব্য করা যাবে। আজকে আসলে আমরা দীর্ঘক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আমি দুঃখিত। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমরা সবাই মিলে একত্র থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমি শুধুমাত্র আপনাদের কথা দিতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে আমি আওয়ামী লীগ করি, কোন শ্রমিকদের অধিকার আদায় হবে না, আন্দোলন করা যাবে না, এটা বিশ্বাস করি না। শেখ হাসিনা ক্ষমতা থাকতেও অনেক আন্দোলন আমরা করেছি। সুতরাং শেখ হাসিনা তো বলেন নাই যে আপনারা আন্দোলন করেন না। ন্যায্য অধিকার নিয়ে যদি আন্দোলন করি, সেই অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেন। তার দৃষ্টান্ত গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরে যেখানে এক সময় মাত্র 1662 টাকা আপনার মজুরি ছিল, আজকে সেখানে তিনি 8000 টাকার উপরে নিয়ে এসে, এখন তো হলো 12,000, এখন করে দিয়েছেন 12,000। আপনার শুনে আশ্চর্য হবে, 1662 থেকে 12,000 টাকা শ্রমিকদের মজুরি বৃদ্ধি মাত্র এই 15 বছরে, এটা অসম্ভব ব্যাপার ছিল। অন্য কোন সরকার 22 বছরে, আর 570 থেকে হয়েছিল 1662, 22 বছরে। আর শেখ হাসিনা 18 বছরে, 17 বছরে তিনি 1662 থেকে করেছেন 12,000। পার্থক্য আমি কেন বলছি এই কথাগুলো জানেন? শেখ হাসিনার সরকার এবং অন্য সরকারের মধ্যে পার্থক্য। সেই কারণেই মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়, ক্ষমতায় থাকতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক হও। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে বসেছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা জানি